কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ দিনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু হচ্ছে যে এতদিন ধরে গত 28শে ফেব্রুয়ারি থেকে যে ইরানের সঙ্গে বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালী আজ খুলে দেওয়া হলো ইরানের পক্ষ থেকে। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 বা 20% গ্যাস এবং তেল পরিবাহিত হয়। ফলে সেই হরমুজ প্রণালী বন্ধ করে রাখার ফলে বিশ্ব অর্থনীতিতেও একটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছিল এবং সেই সমস্যা কাটানোর জন্য বারংবার ইরানের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছিল আমেরিকা, এবং সেই আমেরিকার সঙ্গে সেই চুক্তির মধ্যস্থতাকারীর জায়গায় ছিল ইসলামাবাদ। কখনো কখনো সেক্ষেত্রে টার্কির পক্ষ থেকেও ভূমিকা পালন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি এর আগে ইসলামাবাদে যে শান্তি চুক্তি হয়েছিল 20 ঘন্টার বৈঠক ব্যর্থ হয়, কিন্তু তারপরে অবশেষে এই হরমুজ প্রণালীর পাশে আমেরিকার পক্ষ থেকে ব্লকেডের অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের পক্ষ থেকেও পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে কোনো জাহাজের ওপর যদি কোনো রকম হামলা হয় তাহলে যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির বা সংঘর্ষ বিরতির যে সিদ্ধান্ত হয়েছে দুপক্ষের মধ্যে, যা শেষ হতে চলেছে আগামী 22শে এপ্রিল, সেই 22শে এপ্রিলের আগেই যদি কোনো রকম অবরোধের ফলে যদি কোনো হামলা হয় তাহলে সেটা তারা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে ধরে নেবে এবং তারা পাল্টা আক্রমণ শুরু করবে। এবং তার পাশাপাশি ইসরায়েলের সঙ্গে লেবাননেরও একটানা চলছিল যুদ্ধ, যার ফলে লেবাননের একটা বিস্তীর্ণ এলাকায় ইসরায়েল ভয়ঙ্কর ধ্বংসাবশেষে পরিণত করেছে সেই জায়গায়। তারপরে ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটা শান্তি চুক্তির চেষ্টা করা হয়, যে চুক্তি অবশেষে কার্যকরী হয়েছে। ইসরায়েল এবং লেবাননের মধ্যে যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধ আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, এবং সেই যুদ্ধবিরতি ঘোষণার পরে ইরানের পক্ষ থেকেও হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়ে দেওয়া হলো। যার পরেই আমরা দেখেছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ধন্যবাদ জানিয়ে তিনি পোস্টও করেছেন, ইরানকে ধন্যবাদ জানিয়েছেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, যেটা আপনার কাছে জানতে চাইব, এই যে ইরানের যে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট তারপরেই তাকে ইরানকে ধন্যবাদ জানালেন, এটা ঠিক কিভাবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা, কূটনৈতিক মহল এটাকে কিভাবে দেখছে? তার কারণ এই কারণেই প্রশ্নটা আসছে, এতদিন পর্যন্ত আমেরিকা চেষ্টা করেও হরমুজ প্রণালী শেষ পর্যন্ত খোলাতে বাধ্য করতে পারেনি। আজকে ইরান খুলে দেওয়ার পরেই এই যে 20% তেল, সেটা ওখান থেকে বেরিয়ে আসার বিষয়ে বা তৈলবাহী জাহাজগুলো বেরিয়ে আসার বিষয়টা অনেকটা স্বস্তি পেল। বিশ্ব অর্থনীতিতেও একটা স্বস্তির নিঃশ্বাস পড়েছে। অর্থাৎ ইরান যতদিন চায়নি ততদিন কিন্তু হরমুজ প্রণালী খোলেনি। এটা কি ট্রাম্পের ক্ষেত্রে ব্যর্থতা বলে মনে করেন, বা শেষ পর্যন্ত ইরানের কাছেই নতি স্বীকার করতে হয়েছে আমেরিকাকে? কিভাবে দেখছেন? ট্রাম্প বিধ্বস্ত, ট্রাম্প এই মুহূর্তে পরাজিত। ট্রাম্প আমেরিকার বোধহয় কার্যত প্রথম প্রেসিডেন্ট যিনি এইভাবে পর্যদস্ত হয়েছেন একটা যুদ্ধের রাজনীতি করতে গিয়ে। যুদ্ধের কূটনীতি তো নয়, যুদ্ধের রাজনীতিই বলছি। কিন্তু পরাজয় স্বীকার করতেও চান না। ভেনেজুয়েলা আর ইরান যে এক নয় সেটা ট্রাম্প বুঝতে পেরেছেন। কিন্তু ওই যে একটা বাংলায় কথা আছে না, মানে মচকাবে তবু ভাঙবে না। ট্রাম্প নিজেও চাইছেন যে এই সমস্ত জাহাজগুলো যাতে আর কি যাতায়াত শুরু করতে পারে, তেল নিয়ে বিভিন্ন দেশে যেতে পারে। আজকে যদি তেলের দাম ভয়াবহ বেড়ে যায়, গোটা পৃথিবী জুড়ে যে কার্যত যে একটা নৈরাজ্য, সেটা আর যাই হোক আমেরিকার জন্য তো ভালো নয়। পলিটিক্যাল আইসোলেশনের কূটনীতি বিধ্বস্ত হয়েছে, কিন্তু ট্রাম্প সেটা স্বীকার করতে চাইছেন না। তিনি বলছেন যে এখনো যদি এই চুক্তি ভঙ্গ হয় তাহলে তিনি দেখে নেবেন। খুব ভালো কথা, কিন্তু এটা কিন্তু বাস্তব যে যুদ্ধ বিরতির যে প্রক্রিয়া, সেটা মধ্যস্থতাকারী পাকিস্তানি হোক আর যেই হোক, টার্কি, ইজিপ্ট, সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে যুদ্ধ বিরতি সবাই চাইছে। ইউরোপ চাইছে, গোটা পৃথিবী চাইছে, আমরা চাইছি, আমেরিকাও কি চাইছে না? চাইছে। সুতরাং যুদ্ধ বিরতির প্রক্রিয়া কিন্তু এখনো চলছে। সুতরাং এই হুমকি, এটাকে আমরা বলতে পারি ডিপ্লোম্যাটিক রেটরিক্স, এটা থাকবে। কিন্তু যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইরান
এই যুদ্ধে কার্যত অনেকটা জয়লাভ করেছে, কিন্তু ইরানও জানে দাস ফার অ্যান্ড নো ফার্দার। সুতরাং এটা এক ধরনের সেই কৌশল যেখানে ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপস ব্যাকওয়ার্ড। এখন অনেকেই যুদ্ধে জয়ের আর পরাজয়ের থেকেও বড় কথা হচ্ছে যে আমরা যদি একটা শান্তির পথে চলে যেতে পারি তাহলে গোটা পৃথিবী শান্তি পায়। শুধু তাই নয়, মানে এটা আমেরিকার জন্যও ভালো, বাণিজ্যের জন্য ভালো, গোটা পৃথিবীর জন্য ভালো। সুতরাং আমি মনে করছি যে ট্রাম্প বিপর্যস্ত, ট্রাম্প হুমকি দিচ্ছে, কিন্তু এই হুমকিগুলো রেটরিক্স, কিন্তু আসলে ট্রাম্পও কিন্তু বুঝতে পারছেন ট্রাম্পের মিড টার্ম হয়ে গেছে। নভেম্বর মাসের ভোটে এবারে কি কাণ্ড হবে সেটা আমেরিকার যে সমীক্ষা হচ্ছে তাতে দেখা যাচ্ছে শতকরা 60% বেশিরভাগ লোক ট্রাম্প বিরোধী হয়ে গেছে। ট্রাম্প যদি সংখ্যাগরিষ্ঠতা হারায় সংসদের যে মিড টার্ম পোলে, তাহলে তো লেমডাক সরকার হয়ে যাবে। 4 বছর মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারবেন বটে, কিন্তু কোনো পলিসি ডিসিশন নিতে পারবেন না, এগোতে পারবেন না। সেটা কি সত্যি সত্যি ট্রাম্প চাইছেন? ট্রাম্প কি বলছেন সেটা বড় কথা নয়, ট্রাম্প কি চাইছেন এইটা বুঝতে হবে। আর সেই কারণে আমার যেটা মনে হচ্ছে যে ধীরে ধীরে আমরা শান্তির পথে এগোচ্ছি। এর থেকে সুখদায়ক রাজনৈতিক কূটনৈতিক অবস্থান পরিস্থিতি এর থেকে আর কিছু ভালো হতে পারে না। আমরা চাইবো যে আবার সমস্ত জাহাজগুলো যাতায়াত শুরু করুক। এটা শুধু আমরা আমাদের কথা ভাবছি, আমরা ইরানের সাথেও ঝগড়া করা, যুদ্ধ করা আমরা ভুল করেছি। ভারতের বিদেশ নীতিতে ভুল হয়েছে, ভুল শুধরানোর চেষ্টা হচ্ছে। এবং সেক্ষেত্রে আমি গোটা ব্যাপারটা বিজেপি বনাম কংগ্রেস বা বিজেপি বনাম তৃণমূল, সেটা ডোমেস্টিক পলিটিক্স, ভোটের পলিটিক্স যাই হোক না কেন, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আমরা চাইবো যে যুদ্ধের অবসান হোক। সেটাই কিন্তু কাম্য, সেই পথে গোটা পৃথিবী এগোচ্ছে। এটা ইউনাইটেড নেশন, এখানে তার কোনো ভূমিকা নেই, কিন্তু গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়কেরা বুঝতে পারছেন। চীন এতদিন চুপ করেছিল, চীনও তো এখন কথা বলতে শুরু করেছে। চীনেরও একটা সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এবং চীনও যুদ্ধবিরতি অবস্থান নিচ্ছে। সুতরাং আর যাই হোক, চীন এখন হুট করে একটা আক্রমণাত্মক ভূমিকা নিয়ে নিল, তাইওয়ানের সাথে চীনের যুদ্ধ শুরু হয়ে গেল। এটাও কি আমরা চাইবো? চাইবো না। সুতরাং এই পরিস্থিতিতে আজ যেটা হচ্ছে সেটাকে আমি মানে 1 is greater than 0, যেটুকু হয়েছে সেটাকে সাধুবাদ জানাই। তার ভিত্তিতে আমরা এগিয়ে চলি ভবিষ্যতের পথে।